এদিকে শেখ হাসিনাকে রিসিভ করতে লক্ষ লক্ষ নেতাকর্মী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। সারা দেশে জারি করা বিশেষ নিরাপত্তা উপেক্ষা করেই ঢাকায় আওয়ামী লীগের নেতারা সতর্ক অবস্থানে পুলিশ, সেনাবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই মধ্যে পালানোর পথ খুঁজছে সমন্বয়করা। আওয়ামী লীগের পাল্টা অভ্যুত্থান ঘটানোর মতো সক্ষমতা কতটুকু রয়েছে? যদি বাস্তবিক অর্থে যদি সেরকম একটা অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ যদি তৈরি করে এবং তৃতীয় পক্ষের হাতে যদি ক্ষমতা চলে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা, তখন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল, তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে। আওয়ামী লীগ এদেশে যদি ফেরে, তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না। সেই নাহিদ ইসলাম থেকে অনেকেই সংশয় প্রকাশ করছে এবং তারা বলছেন যে কোন রাজনৈতিক সরকারের হাতে গেলে এই জুলাত সনদ বা এখানে যে বিষয়গুলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল সেটা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার আমাদের সাথেই থাকুন। ক্ষমতা কতটুকু রয়েছে? আওয়ামী লীগ পাল্টা অভ্যুত্থান ঘটাতে হয়, তাহলে সেই আন্দোলনে অবশ্যই সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের উপস্থিতিও দরকার এবং আন্তর্জাতিক বিভিন্ন রকমের সহযোগিতাও দরকার। তো সবগুলো মিলিয়ে আন্তর্জাতিক যে সহযোগিতা আওয়ামী লীগ পাওয়ার কথা, সেটা কতটুকু তারা পাবে বা সেই জায়গায় কতটা কাজ করতে পেরেছে, সেটা আওয়ামী লীগ ভালো জানে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে। বলতে পারেন আওয়ামী লীগকে ভারত অবশ্যই সহযোগিতা করবে, যে কোনো মাধ্যমে, যে কোনো কৌশলে। আর এই জায়গায় অবশ্যই আওয়ামী লীগের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। কিন্তু বাইরের দেশ বা আন্তর্জাতিক শক্তিগুলো যতটাই সহযোগিতা করুক, সাধারণ মানুষের সমর্থন এবং সাধারণ মানুষের উপস্থিতি যদি আন্দোলনে ঘটাতে না পারে, তাহলে কোনো অভ্যুত্থান ঘটানো সম্ভব না। তাই আমি মনে করি আওয়ামী লীগের জন্য আগামীতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে তারা রাজনীতি করতে পারা এবং তাদের নিবন্ধন ফিরে পাওয়া, এমনকি তারা স্বাভাবিক রাজনীতি করতে পারা। তো আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ অবশ্যই এখন সেই পরিকল্পনায় হাঁটবে না যে তারা এই অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগের এই প্ল্যানটা থাকতে পারে। আপনারা যদি একটু 1/11 যখন সংগঠিত হয়, তখন পরিবেশটা যদি একটু পর্যালোচনা করেন, তখন এটা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেই সময় বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের যেই দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই সময় যে লাশের উপর নৃত্য করার যেই দৃশ্যগুলো আপনারা দেখেছেন, যেই দ্বন্দ্বগুলো আপনারা দেখেছেন, এই দ্বন্দ্বের কারণে 1/11 সংগঠিত হয়েছে। এখন 1/11 সংগঠিত হওয়ার জন্য শুধুমাত্র বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ দায়ী সেটা না। একটা তৃতীয় একটা শক্তি কিন্তু অপেক্ষায় থাকে বা সুযোগের অপেক্ষায় থাকে যে এই জাতীয় পরিস্থিতি তৈরি হলে তারা ক্ষমতা দখল করতে পারবে। মানে ক্ষমতার লোভ, মারাত্মক লোভ। এই ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করেছে। এখনকার ইতিহাস বাদ দেন, পূর্বের ইতিহাসগুলোতেও ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়েছে, বাবা ছেলের বিরুদ্ধে লড়েছে, ভাই ভাইকে হত্যা করেছে, বাবা ছেলেকে হত্যা করেছে, ছেলে বাবাকে হত্যা করেছে। খুব নিকটজনরা নানা রকম অপকর্ম করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তাই অবশ্যই তৃতীয় শক্তিরা ক্ষমতা দখল করার জন্য অবশ্যই সুযোগ খুঁজবে। এখন বর্তমান এই প্রেক্ষাপটে যদি বাংলাদেশে সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, মানে আওয়ামী লীগ যদি সেরকম কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে, তাহলে তৃতীয় পক্ষ ক্ষমতা নিয়ে নেওয়ার সুযোগটা পাবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়াতে পারে বাংলাদেশের সেনাবাহিনী বলেন, গোয়েন্দা ডিপার্টমেন্ট বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমলা, সব জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগের উপস্থিতি সবচেয়ে বেশি শক্তিশালী। এটা আপনাদেরকে প্রত্যেকের মানতে হবে। যদি বাস্তবিক অর্থে যদি সেরকম একটা অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগ যদি তৈরি করে এবং তৃতীয় পক্ষের হাতে যদি ক্ষমতা চলে যায়, তাহলে বর্তমান পরিস্থিতির চাইতেও আওয়ামী লীগের জন্য ওটাই সবচেয়ে বেশি কল্যাণকর হবে এবং স্বাভাবিক রাজনীতিতে ফেরার বন্দোবস্ত কিন্তু তারা পেয়ে যাবে। এবং যদি তৃতীয় শক্তির হাতে ক্ষমতা চলে যায় এবং সেই ক্ষমতাটা যদি মোটামুটি এই 1/11 সরকারের মতো 1-1.5 বছরও যদি হয়, তাহলে সেটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেস্ট হবে বলে আওয়ামী লীগ মনে করছে। মানে এই জাতীয় একটা প্ল্যান আওয়ামী লীগের থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। আর এই কারণে আমি মনে করছি যে আওয়ামী লীগ যেই হুমকি দামকিগুলো দিচ্ছে বা আওয়ামী লীগ যেই পরিকল্পনাগুলো করছে, এই পরিকল্পনাগুলো অবশ্যই তারা পাল্টা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করার জন্য করবে না। অবশ্যই এই প্রশাসন থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে বা সরকারি অন্যান্য যে মেকানিজমগুলো রয়েছে, এই মেকানিজমগুলোতে তাদের যেই লোকগুলো আছে, এটার মাধ্যমে তারা তৃতীয় শক্তির হাতে অবশ্যই ক্ষমতা দিয়ে দিতে চাইবে। আর সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে একটা
পরিবেশ দরকার বাংলাদেশে, এবং সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা করবে। এখন অনেকেই বলতে পারেন যে এটা কি বিএনপি, জামাত, এনসিপি এরা কি বুঝে না, বা ডক্টর ইউনূস কি বুঝে না? আমি মনে করছি সেটা অবশ্যই তারাও বোঝে। যদি সেটা না বুঝতো তাহলে এই বিগত সময়গুলোতে আপনারা যেটা দেখেছেন যে এনসিপি নেতারা যেই সব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে, বিশেষ করে এই বিএনপির বিরুদ্ধে, এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও যেসব বক্তব্য বিবৃতিগুলো দিয়েছে, এইসব বক্তব্য বিবৃতিগুলোর পর এই এনসিপি এবং বিএনপির মধ্যে মারাত্মক দ্বন্দ্ব তৈরি হয়ে যেত এবং সেটা সংঘর্ষের রূপ নিতে পারত। কিন্তু এটা বুঝে বিদায় সেরকম কিছু হচ্ছে না, বা তারেক রহমান এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমান এই দুইজনের মধ্যে আপনারা যদি ভোটের যে রাজনীতি, এখানে অনেক দূরত্ব দেখলেও বাস্তবিক অর্থে তারা ততটা দূরত্বে যাচ্ছে না। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে, যদি এই সনদ সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয়। বঙ্গবন্ধু সহ পরিবারে যে হত্যা করেছিল সেটাকে কিন্তু খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমিউনিটি দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারও করেছে। সুতরাং এখন ধরেন আওয়ামী লীগ যদি 5 বছর হোক 10 বছর পরে হোক এদেশে যদি ফেরে, তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না। ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ, আপনি গ্রামে গঞ্জে খবর নেন, অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে, কিন্তু কেউ কিন্তু দল বদল করেনি। বিএনপি এবং সমমানা দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে, কোন জায়গায় লঙ্গর গড়বে, এটা আমার কনক্লুশন। তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে। ধন্যবাদ আপনাকে। এখন সবাই একমত হয়েছে যে জুলাই ঘোষণাপত্র যেটা, সেটা যদি আপনার সংস্কারে একমত হয় ঘোষণাপত্রে, তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি। তবে শর্ত হলো যে সংবিধানের আপনার রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে তারা একমত, কিন্তু সংবিধানের চতুর্থ তফসিলে রাখা যাবে, সংবিধানের প্রস্তাবনায় এটা রাখা যাবে না। প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা, সেখানে রাখা যাবে না। এটা একটা ঘটনা ঘটেছে, তার একটা বিবৃতি থাকা যাবে। তো সেখানে যেটা যতটুকু জানা গেছে, ধরেন একটি পত্রিকায় রিপোর্ট এসেছে, কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, সেখানে 71 থেকে শুরু করে 90 এটাকে অস্বীকার করা হয়েছে, আংশিক, পুরোপুরি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘোষণাপত্র এখানে যেটা আবার জুলাই সনদ আছে, আর একটা সনদ, এটা ইন্টারলিঙ্ক সনদটা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে। কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্রদ্রোহের কাজ করেছে, সুতরাং তাদের এটার বিচার করা যাবে না, তাদের এটা ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানে ঢুকলেই তো আর এটা হয় না। ধরেন আমি বলি কর্নেল রশিদ ফারুক তারা যে গণঅভ্যুত্থানটা, যে বঙ্গবন্ধু সহ পরিবারে যে হত্যা করেছিল, সেটা কিন্তু খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমিউনিটি দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধাপরাধীদের বিচারও করেছে। সুতরাং এখন ধরেন আওয়ামী লীগ যদি 5 বছর হোক 10 বছর পরে হোক এদেশে যদি ফেরে, তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না। কারণ ফ্রিডম পার্টি, কর্নেল রশিদ ফারুক ফ্রিডম পার্টি করেছিল এবং তাদের কি দাপট ছিল খেয়াল করে দেখেন। পার্টি যত ছোটই হোক না কেন, দাপট ছিল। তাদের একটা পত্রিকা ছিল আপনার দৈনিক মিল্লাত, সেটাও সার্কুলেশন পেয়েছিল কিন্তু সর্বোচ্চ, কিন্তু কোনোটাই এখন নাই, কোনো কিছু অংশ বিশেষ নাই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার সমাধানের